কতক্ষণ কান্না করেছি জানি না, কান্না করতে করতে কখন ঘুমিয়েছি তাও জানি না। যখন চোখ মেলে তাকালাম তখন চারিদিকে অন্ধকার আর অন্ধকার। বাতি জ্বালিয়ে ফ্রেশ হলাম, সবকিছু কেমন যেন ভুতুরে মনে হচ্ছে। কখনো এত রাতে একা একা ছিলাম না বাসায়। যেদিন সাজ্জাদের বাসায় ফিরতে দেরি হতো সেদিন আগেই বাড়িওয়ালার কাছে কল দিয়ে তার মেয়েকে আসতে বলতো। বিছানায় আমার মোবাইল পড়ে আছে, সেটা হাতে নিয়ে দেখি ছোট বোন সুমনা অনেকবার কল করেছে। এতবার কল দেবার কারণ বুঝতে পারছি না। হয়তো বাবা বাসায় ফিরে রাগারাগি করেছে, কিংবা কল দিয়ে বলবে আপু তুমি হঠাৎ করে চলে গেছো, আমার একা একা ভালো লাগে না। কল ব্যাক করলাম, সঙ্গে সঙ্গে সুমনা রিসিভ করে বলল কল দিলাম রিসিভ করো না কেন? ঘুমাচ্ছিলাম। বল এখন। আপু দুলা ভাই তো নোয়াখালী চলে গেছে। আমি আঁতকে উঠে বললাম কে বলেছে? ফেসবুকে একটা ছেলে তার ছবি পোস্ট করেছে, আর তিনি বাসের ভেতরে ছিলেন। তার পাশের সিটে দুলাভাই বসেছিল। সেই ছেলেটা ক্যাপশন দিয়ে লিখেছেন চমৎকার একটা মানুষের সঙ্গে এবার ভ্রমণ করলাম, জীবনের স্মরণীয় একটা ভ্রমণ করলাম। সেই ছেলের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা কি? আমি যোগাযোগ করেছি, তার মোবাইল নাম্বারও রেখেছি। তুমি এক কাজ করো, তাকে কল দিয়ে শুধু বলবা তোমার নাম শাকিলা। আমি তাকে সবকিছু বলেছি, সুমনার বোন বললেই চিনবে। নাম্বার নিয়ে কল দিলাম। এখন রাত 10টা পার হয়ে গেছে। আরো আগে সুমনার কল রিসিভ করতে পারলে খুব ভালো হতো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি সুমনার বোন শাকিলা। সুমনা নামের কোনো মেয়ের সঙ্গে কথা হয়েছে আপনার? জি আপু। ভাই সাজ্জাদ কোথায়? আপু সেই ভাইয়াটা দুধমাখা বাজার নেমে গেছে, আর আমি এসেছি বসুরহাট। বাস থেকে নামার কিছুক্ষণ পরেই আপনার বোনের সঙ্গে আমার কথা হয়েছে। আর একটু আগে যদি কথা হতো তাহলে তো তাকে আমি অনুসরণ করতাম বা বিভিন্ন অজুহাতে নিজের বাসায় নিয়ে আসতাম। আমি তো ভাই নোয়াখালী কখনো যাইনি, তাই কিছু চিনি না। সেখানে সে কোথায় কার বাসায় যাবে সেগুলো কিছু বলেছে? বলল তার অনেক আগের পরিচিত কে যেন আছে, তার সঙ্গে দেখা করে তিনি আবার নাকি ভোলা চরফ্যাশন চলে যাবেন, তারপর সেখান থেকে চলে যাবেন মনপুরা দ্বীপে। আপনি কি জানেন সাজ্জাদ কোন গ্রামে যাবে বা কোন এলাকায়? মোহাম্মদনগর গ্রাম, এতটুকুই জিজ্ঞেস করেছি। প্রয়োজন নেই তাই আর বিস্তারিত কিছুই জানতে চাইনি। আমি যদি কালকে সকালে উঠে নোয়াখালীতে আসি তাহলে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন ভাই? জি আপু, চেষ্টা করব, কিন্তু অপরিচিত এখানে আপনি একা একা আসতে পারবেন? আমি আমার পরিচিত কোনো বন্ধু নিয়ে আসবো, না হলে আমার বোনকে সাথে নিয়ে আসবো। ঠিক আছে চলে আসুন, আমি যতদূর পারি সেই ভাইয়াকে খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাই। রান্নাঘরের মধ্যে বিশাল একটা শব্দ হলো, সমস্ত ফ্ল্যাট কাঁপিয়ে আওয়াজ শোনা গেল। রাতের এই নিস্তব্ধ পরিবেশে কেমন যেন ভয় করতে লাগলো। রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম, একটা কালো বিড়াল দৌড়ে বের হয়ে গেল। আশ্চর্য, এখন এই বিড়াল কিভাবে এসেছে? সাজ্জাদের বন্ধু সজীব ভাইয়াকে কল দিলাম। এত রাতে বিরক্ত করতাম না, কিন্তু যেহেতু তিনি বিয়ে করেননি তাই সমস্যা হবে না, কেননা তার বিয়ে হলে এত রাতে একটা মেয়ে হয়ে কল দিতে সাহস পেতাম না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। সজীব ভাই আমি দুঃখিত বিরক্ত করার জন্য। ছি ছি, লজ্জা দিচ্ছেন কেন? আমি কল দিতাম কিছুক্ষণ পরে, বাসায় ফিরতে দেরি হয়ে গেছে ভাবি। সাজ্জাদ নেই তাই সবকিছু আমাকেই করা লাগে। সাজ্জাদ যখন ছিল তখন সারাদিন আমার তেমন কিছুই করতে হতো না। মুহূর্তের মধ্যে সে কিভাবে যেন সবকিছু করে ফেলতো। কাজের জন্য সাজ্জাদ সিনিয়র জুনিয়র সবার কাছে খুব প্রিয়। সাজ্জাদ নোয়াখালী গেছে সজীব ভাই। বলেন কি? কিভাবে জানলেন? আপনার সঙ্গে কথা হয়েছে সাজ্জাদের? আমি সংক্ষিপ্ত করে সবকিছু বললাম। সজীব ভাই অবাক হয়ে গেল। তিনি হয়তো ধারণা করতে পারে নাই সাজ্জাদ এত দূর চলে গেছে। বললাম সজীব ভাই আমি আগামীকাল সকালে উঠে নোয়াখালী যেতে চাই, আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দিবেন? আপনি যেহেতু অফিস রেখে যেতে পারবেন না, হলে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতাম সজীব ভাই। ঠিক আছে আমি ব্যবস্থা করব। একাই যাবেন নাকি সঙ্গে কাউকে নিবেন? একাই যাব। কতদিন কি লাগে তা তো জানি না, আর সেখানে যদি কোনো সমস্যা হয় তাই যা কিছুই হোক সেটা আমি একাই ভোগ করতে চাই, কাউকে নেব না। ঠিক আছে, সমস্যা হলে আমি তো আছি, কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। কল দিয়ে বিছানায় বসে ভাবছি আজকের রাতটা পার করতে কতটা কষ্ট হবে জানি না। অপেক্ষার রাত হয়তো অনেক দীর্ঘ হয়, কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটিয়ে যদি ভালো কিছু পাওয়া যায় তবে আফসোস থাকে না। মোবাইলে সুমনা কল দিয়েছে। আপু অনেকক্ষণ ধরে তোমার নাম্বার ব্যস্ত পাচ্ছি কেন? কি করো তুমি? সেই নোয়াখালীতে কথা বললাম, তারপর তোর দুলাভাইয়ের বন্ধুর সাথে কথা বললাম। আপু বাসায় তো বিশাল কাণ্ড, বাবা বাসায় এসে দেখে তুমি বাসায় নেই। তারপর যখন তোমার চলে যাবার কথা শুনে তখন সঙ্গে সঙ্গে রাগ করে চলে গেছে তোমার বাসার দিকে। এতক্ষণে হয়তো পৌঁছে যাবার কথা, বাবার সঙ্গে অনেক হিসাব করে কথা বলবে। তুমি কিছুতেই আসবে না। আমি তোমাকে কিছু গোপন কথা বলবো। দুলাভাইকে বাবা একদম সহ্য করতে পারে না, এর পেছনে খুব বড় ধরনের কারণ আছে। কি কারণ? সাক্ষাতে বলবো। তুমি আপাতত বাবাকে কি কি বলবে সেটা সাজিয়ে রাখো। আচ্ছা। কল কাটতেই কলিং বেল বেজে উঠলো। দরজার ছিদ্র দিয়ে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আস্তে আস্তে দরজা খুলে দিলাম। রুমের মধ্যে প্রবেশ করেই বাবা বলল এসব কি ধরনের আচরণ শাকিলা? নিজে যা ইচ্ছে তাই শুরু করেছো? বাবা
উত্তেজিত হবার মতো কিছুই হয়নি। আমার বাসায় আসার ব্যাপারে তোমাকে নিষেধ করেছি, মা তোমাকে বলেনি কিছু? তুই নিষেধ করলে শুনবো নাকি? আমি তোকে জন্ম দিয়েছি নাকি তুই আমাকে জন্ম দিয়েছিস? বাবা, তুমি কিন্তু স্বাভাবিকভাবে কথা বলছো না। আমি কোথাও যাব না, তুমি নিজের রাগ নিয়ন্ত্রণ করে এখান থেকে চলে যাও। না হলে কি? তুই জানিস তোদের ডিভোর্সের সবকিছু ঠিক করা হয়েছে। সাজ্জাদের মতো এক ছোট লোকের চেয়ে অনেক ভালো পরিবারে তোর বিয়ের কথাও চলছে অলরেডি। আমি সামান্য হাসলাম। হাসলি কেন? মজা লাগে আমার কথা? আমার যে অপমান হবে সেটা উপভোগ করতে খুব মজা লাগবে, তাই না? বাবা শোনো, কোথাও কেউ নেই। উপন্যাসের মধ্যে মোনা তার মামাতো বোন বকুলকে একবার বলেছিল, পৃথিবীতে অনেক খারাপ পুরুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নেই। তো কি হয়েছে? তুমি নিজেই নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো তো, পৃথিবীতে যদি ভালো বাবাদের লিস্ট করা হয় তাহলে সেখানে তোমার নাম পাবে?